সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সংবাদ বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান রয়েছেন আমাদের সঙ্গে। জাহিদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। শিরোনাম দেখে নিচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে অনড় অবস্থানের দলগুলো, সীমাহীন বর্বরতা। মানবজমিন, বিএনপি, জামাত, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক, ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় জেল খাটছেন ৬৭ বছর বয়সী নারী। কালের কণ্ঠ, ভূমিতে ডিজিটাল ভোগান্তি, জুলাই সনদের নানা ইস্যুতে দলগুলোর মতো পার্থক্য স্পষ্ট। আমার দেশ, এনএসআইএ সদর্পে হাসিনার মামাতো ভাই। ঢাকা ইসলামাবাদ নতুন সম্পর্কের প্রত্যয়। কালবেলা ভুয়া বিচার আন্তর্জাতিক সিন্ডিকেট, ঢাকায় নেমে রাজনীতির মাঠে ইসহাক দার। দেশ রূপান্তর, কাছেই ভোট পেছনের কথা, ঢাকায় ইসহাক দারের ব্যস্ততম দিন। খবরের কাগজ, রোহিঙ্গা প্রত্যাবাসনের সুখবর নেই, লাশ গোসলকারীদের বর্ণনা ময়নাতদন্তের বিকল্প হবে। দিনকাল, পর্যাপ্ত উৎপাদন আমদানির পরও সিন্ডিকেটে বাড়ছে চালের দাম। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক। আলোকিত বাংলাদেশ, ৬ চুক্তি ও সমঝোতা সই করছে ঢাকা ইসলামাবাদ। টেকনাফ সীমান্তের ওপারে আবারও গোলাগুলির শব্দ। করতোয়া নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করে রংপুর বিদ্যুৎ কেন্দ্রে শুরু হবে উৎপাদন। পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সিইসির বক্তব্যটাই আজকে সর্বত্র আলোচিত হচ্ছে এবং সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে। তিনি বলছেন যে সংবিধান যদি মানতে হয় তাহলে কিন্তু পিআর নেই। একদম তাই। উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার মধ্যে এটা একটা। ইভেন তিনি, আমি ওই জায়গায়ও আসবো, যে তিনি প্রয়োজনে পদত্যাগ করার কথা বলেছেন সরকার যদি তাকে অপ্রয়োজনীয় এবং অন্যায় চাপ দেয়। সো এখন পিআর নিয়ে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন, টু বি স্পেসিফিক, লোয়ার হাউস, এটা ইম্পর্টেন্ট, মানে এনসিপি সহ আরও কয়েকটা দল আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছে। সো ওটা আসলে এখন না, ইনফ্যাক্ট এটা পরবর্তীতে নির্বাচনের পরেও সংবিধান সংশোধন করে সেটাকে যদি 13th পার্লামেন্ট ইলেকশন থেকে এফেক্টিভনেস দেওয়া যায় সেটা করা যাবে। কিন্তু আমাদের লোয়ার হাউসের নির্বাচনটা এখন তারা যেভাবে চাইছেন, সিইসি যেটা বলেছেন, উইচ ইজ ভেরি রাইট, যে উনি সংবিধানে যা আছে, সংবিধানে যেভাবে আছে সেভাবে, এবং ওনার সেটার সাথে রিলেটেডই আরপিওতে যে ব্যক্তিগত প্রার্থী আছে বিভিন্ন সিটে, তার যাচাই বাছাই, নানান কিছু, এগুলো পুরো আরপিও আমাদের ভিত্তি করে আছে, কিন্তু আমাদের বর্তমান যে সিস্টেম ফার্স্ট পাস্ট দ্য পোস্ট তার উপরে ডিপেন্ড করে। তো সুতরাং উনি ওটা ফলো করবেন, কোনো রকম কোনো প্রশ্নই নাই যে অন্য কি হতে পারে। কথার কথা যদি শেষ পর্যন্ত এটা হয়, যদি এটা নিয়ে আমাদের সিরিয়াস প্রশ্ন আছে, সংবিধান সংশোধন হয়নি, সংশোধন ছাড়া এই লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হওয়া যাবে না। তারপরও কাগজে কলমে বললাম যে কোনো একটা কিছু হলো, যে আমরা এখন করে ফেলি, পরে সংবিধানে সেটাকে র্যাটিফাই করব, তখন নির্বাচন কমিশন তার উপরে ইনস্ট্রাকশন অনুযায়ী কাজটা করবেন। সো এখন বিদ্যমান সংবিধান যেভাবে আছে, আমরা এই এক্সারসাইজটা কেন করছি, সময় নষ্ট করছি কেন? আর সময় নষ্ট করার জন্যই করছি, সময় নষ্ট করার জন্যই। আমার কাছে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি জামায়াতে ইসলামী এই জিনিসটাকে হঠাৎ করে একরকম মাঠে না আনলেন এবং সেটা নিয়ে খুবই রিজিড অবস্থান দেখালেন। মানে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে দীর্ঘদিন থেকে, অথচ আমাদের এই অঞ্চলে মানে লোয়ার হাউসের যে অভিজ্ঞতা, মানে আমরা এটা বিবেচনা করি যে ভোটের যে পার্সেন্টেজ, সেটার তো একটা কনসিডারেশন দরকার আছে। একটা দল ভোটের তুলনায় সে সিট কমও পেতে পারে বিদ্যমান ব্যবস্থা, সেই জন্য আমরা কিন্তু বলছিলাম যে আপার হাউসে ওটা হোক, কারণ লোয়ার হাউসে এটা হলে সরকারি গঠন হবে না, সরকার টিকে থাকবে না, একটা আনস্টেবল অবস্থা। নেপালে আমরা দেখছি তারা তো মিক্সড, লোয়ার হাউসে বেশ কিছু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে। এত সিরিয়াস কেন তারা হয়ে উঠলেন, এটা নিয়ে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে জামায়াত চাপ তৈরি করতে চায় সরকারের ওপরে, বিএনপির ওপরে ইফেক্ট, এবং চাপ তৈরির একটা কারণ আছে বলে আমি একটা নতুন একটা ফাইন্ডিং পেলাম। একটা হচ্ছে যে তারা সরকারের উপর যথেষ্ট প্রভাব আছে, নির্বাচন হওয়া মানেই কিন্তু এই প্রভাব শেষ হওয়া। কিন্তু আমার কাছে আরেকটা কারণ ইদানিং মনে হয়, আমি একটা পত্রিকায় একটা নিউজ দেখলাম, এর বিভিন্ন পত্রিকায় সিরিজ নিউজ আসছে, জামায়াত চেষ্টা করছিল একটা কম্বাইন্ড ইসলামিক জোট তৈরি করা যায় কিনা, সেটা হচ্ছে না। ফলে আমি দেখলাম কওমি মাদ্রাসা ভিত্তিক যেসব দল আছে তারা বেশ স্পষ্টভাবে বলে দিয়েছেন
একমাত্র ইসলামী আন্দোলন, তাও ইসলামী আন্দোলনেরও দীর্ঘ ইতিহাস আছে, তারা জামায়াতকে ইসলামের শত্রু এই ধরনের মন্তব্য করছেন। এটা যদি না হয়, জামায়াত কিন্তু এখন খুবই নার্ভাস আছে বলে আমার মনে হয়। কারণ 5 আগস্টের পরবর্তী সময়ে জামায়াত কিন্তু নিজেকে নিজে অনেক বিরাট একটা শক্তিতে পরিণত হয়েছে বলে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করেছে। এখন তার সাথে যদি অন্য ইসলামিক দলগুলোকে নিতে পারতো, তাহলে কম্বাইন্ড একটা ইসলামী জোটকে ভোট দাও, ইসলামী যে সেন্টিমেন্ট আছে সেটাকে অ্যাড্রেস করার সুযোগ ছিল। এখন সেটা কার্যত নেই বলে মনে হচ্ছে। ফলে জামায়াত একা নির্বাচন করে সিরিয়াস প্রবলেমে পড়বে। মানে কাগজে কলমে বলছি, আমি জামায়াতের অনেককে দেখছি তারা 50-এর অধিক তো বটেই, 70-80টা সিট পেতে পারেন বলে তারা খুবই কনফিডেন্ট ভাব দেখাচ্ছিলেন। আমার ব্যক্তিগত হিসাব বলে, আমার ধারণা, আমি ভুল হতে পারি, জামাত 15-20টার বেশি সিট পাবে না যদি এককভাবে নির্বাচন করে। এখন এইরকম একটা রেজাল্ট যদি জামাত এত বড় হাইপ তৈরি করার পর করে, জামাতের কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ বিরাট প্রশ্নের মুখে পড়বে। এই রকম ফ্রিলি তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি। আপনি কি বলতে চান যে জামাত ইসলামের কৌশলগত ভুল ছিল? অনিবার্যভাবে কৌশলগত ভুল ছিল। মানে জামাত হয়েছে কি, আমার ধারণা তাদের নিজস্ব একটা ইম্পোজড ইলুশনে ভুগেছেন। সোশ্যাল মিডিয়াতে তাদের দারুণ সরব উপস্থিতি, কোথাও পোল হলে বিএনপির দ্বিগুণ তিনগুণ ভোট পায় নির্বাচনে জেতার জন্য, এগুলো করে তাদের বা আমাদের সমাজের একটা অংশের কাছে এই ধরনের পারসেপশন তৈরি হয়েছিল যে না, জামাত মনে হয় অনেক ভালো কিছু করছে। সো এটা করতে গিয়ে সংকট। এখন তারা আসলে দেখছে, তারা যদি একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ সিটস না পান, তাদের রাজনীতি করা কিন্তু কঠিন হবে। সেই কারণে তারা এই ধরনের চাপ প্রয়োগ করছেন। ইভেন এটা শুনতে অদ্ভুত শোনাবে, তারা বিএনপির সাথেও কোনো আন্ডারস্ট্যান্ডিং চান বলে আমার ধারণা। এখন বিএনপি কিভাবে তাদেরকে ছাড় দিতে পারেন বা একটু বেশি আসনে জিতিয়ে আনতে পারেন জানি না, কিন্তু তারা সম্ভবত কোনো একটা নেগোসিয়েশন চান, এজন্য এই সময় ক্ষেপণের চেষ্টা। ওয়েল, আপনি জানেন যে আরেকটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনার এই বিশেষ করে এই জুলাই সনদ নিয়ে যে বিতর্ক, এক ধরনের অন্তহীন বিতর্ক বলতে পারেন, গত 15-20 দিন যাবত তো কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। এটা একটা অস্বস্তি তৈরি হয়েছে। আপনার কি মনে হয় এখান থেকে বের হবে কীভাবে? এটা আসবো, আমি চিফ ইলেকশন কমিশনের আরেকটা কথাকে একটু অ্যাড্রেস করতে চেয়েছিলাম। তিনি কিন্তু খুব স্পষ্টভাবে বলেছেন, আমাদের ভাল লাগবে এরকম, মানে দিনের শেষে আমরা চাই কি, কোনো একদিন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারও থাকবে না, বহু পরের কোনো একটা জায়গায় আমাদের একটা নির্বাচন কমিশন থাকবে যেটা নির্বাচন করবে, এবং আমাদের সংবিধান এবং আইন যথেষ্ট শক্তিশালী এই ধরনের নির্বাচন করার জন্য। কিন্তু যেটা হয়, আমাদের এই চর্চাটা হয়নি বলেই আমরা তত্ত্বাবধায়ক সরকার এনেছি, এবং আমাদের আরও বেশ কিছু এটা রাখতে হবে। কিন্তু তিনি অত্যন্ত টাফভাবে আজকে বলেছেন, ভবিষ্যতে সব নির্বাচন কমিশনের এই ধরনের অবস্থান থাকা দরকার। সরকার যদি তার কথা না শোনেন বা তার উপরে কোনো অন্যায় চাপ দেওয়ার চেষ্টা করেন, তিনি ওই চেয়ারে থাকবেন না। তিনি দ্ব্যর্থহীন ভাষায় আজকে এটা বলেছেন। আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমাদের ভবিষ্যতের নির্বাচন কমিশনাররা যারা আছেন, কমিশনগুলো ঠিক একইভাবে কাজ করে। যেমন ধরুন, গত নির্বাচনগুলো যখন এত খারাপ হচ্ছিল, ন্যূনতম ব্যক্তিত্ব যদি থাকতো তারা রিজাইন করতে পারতেন, কিন্তু তারা সেই কাজটা করেননি। ঠেকাতে হয়তো পারেন নাই। ধরুন, আমরা 2018 সালের নির্বাচনের কথা বলছি। এখন এই জন্যই বলা হয় যে এমন মানুষজনকে দেওয়া হয় যারা ইভেন পদত্যাগটাও করবেন না, ওইটুকু আত্মসম্মান বোধ ছিল না এটা করবেন। সো এটা একটা খুব ভালো চর্চা হবে, তিনি যদি এই ধরনের পরিস্থিতি ফেস করলে এই ধরনের কাজ করেন। এখন সনদ নিয়ে যেটা হয়েছে, সনদ নিয়ে আসলে মূল সংকট দুটো। একটা হচ্ছে, কিছু দল মনে করছে তারা সংস্কার যা প্রয়োজন বলে মনে করে সেটা সবাইকে মেনে নিতে হবে, এটা হলো একটা সংকট। দ্বিতীয় সংকট হচ্ছে যে এটা কিভাবে বাস্তবায়ন, এবং এটা এখনই বাস্তবায়ন করে নির্বাচনের আগে তার ভিত্তিতেই নির্বাচন হতে হবে। তাহলে প্রথম সংকটটা নিয়ে আমি যদি বলি, এটা আসলে সুরাহা কিভাবে সম্ভব আমি নিশ্চিত নই। কারণ হচ্ছে, সব দল একইভাবে সব সংস্কার মানবে না, এটাই নিয়ম। প্রত্যেকটা দল আলাদা আলাদা, তার নিজস্ব এজেন্ডা আছে। এবং আমি এভাবে বলি সব সময়, কোনো দল যদি তার বদনাম হওয়ার ঝুঁকি নিয়েও কোনো সংস্কার না মানে, ওই রাইট তো তার আছে। যে যেটা মানবে না সে সেটা নিয়ে রাজনীতি করবে। আমি একটা উদাহরণ দিই। এই নির্বাচনের আগের যে নির্বাচন গেল ভারতে, তাতে বিজেপি স্পষ্টভাবে তাদের সংবিধানের আর্টিকেল 370-কে ইলেকশনের এজেন্ডা করেছে। 370 হচ্ছে কাশ্মীরের যে স্পেশাল একটা অবস্থান আছে, সে বলছে আমি এটা রাখবো না, এটা ভেঙে দেব। সে এটা নিয়ে জনগণের কাছে গেছে। কংগ্রেস আবার তার ক্যাম্পেইন এটার বিরোধিতা করেছে। মানুষ ভোট বিজেপির পক্ষে দিয়েছে, এবং তার সংবিধান সংশোধন করার মতো তার সংখ্যাগরিষ্ঠতা জোট সহ ছিল, সে সংবিধান সংস্কার করেছে। তো যে যে জিনিসগুলো বিএনপি মানবে না, আমরা ধরলাম যে আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বিএনপি মানবে না, ধরে নিলাম। তো যারা এটা চায় তারা ইলেকশন ম্যানিফেস্টো করুক, জনগণের ভোট চাক, জনগণ যদি তার থেকে ভোট দেয় তারা করুক। তারা তো এখন রেফারেন্ডামের কথা বলছে।
এখন ওটা পরের ধাপে, তো এটা করবে। এখন তারা রেফারেন্ডাম বলছেন, মানে ধরুন আমরা তো সংবিধানের মধ্যে আছি এখনো, আমরা তো সংবিধান বাতিল করি, আমাদের সংবিধানে কি রেফারেন্ডামের মাধ্যমে এরকম কিছু করার অপশন আছে? উত্তর হচ্ছে নেই। নাম্বার 2, অদ্ভুত একটা কথা বলা হচ্ছে যে একটা অর্ডিন্যান্স জারি করতে হবে যেটা আইন এবং সংবিধান মানে সব কিছুর ঊর্ধ্বে থাকবে। মানে আইনের খুব বেসিক একজন ছাত্র জানেন অর্ডিন্যান্স মানে আসলে একটা ডিফ্যাক্টো আইন। এখন পার্লামেন্ট নেই বলে আমরা অর্ডিন্যান্স জারি করছি, তো সেটা করব, সেটা ওভাররাইড করবে কনস্টিটিউশনকে, অথচ কনস্টিটিউশন হচ্ছে মাদার ল, তার নিচে সব আইন, কোনোটাই তার উপরে অবস্থান করতে পারে না। আরো কথা আছে মানে খুবই ফানি, মানে পরস্পর বিরোধী কথা। কেন অর্ডিন্যান্স করতে হবে? আপনি মনে করছেন বিএনপি সংস্কারগুলো পরে বাস্তবায়ন করবে না, অবিশ্বাস, তাই তো? আচ্ছা, অর্ডিন্যান্সের আয়ু কতদিন? অর্ডিন্যান্সের আয়ু হচ্ছে নেক্সট পার্লামেন্ট সেশন পর্যন্ত। আচ্ছা, সাথে নাই নাই, ওটা পাস যদি করে দেয় ওটা আইন হয়ে যাবে, সেটা এরপর স্থায়ী হবে। তো বিএনপি অর্ডিন্যান্সটাকে আইনে কনভার্ট করবে, বিএনপি যদি এতই অবিশ্বস্ত হয় সেটার উপরে বিশ্বাস কিভাবে করছেন? মানে অদ্ভুত কতগুলো পরস্পর বিরোধী যুক্তি না। 11 সময় 150 অর্ডিন্যান্স করে 50টাও তো শেষ পর্যন্ত আইন হয়নি, করেছে এখন অর্ডিন্যান্স করে আপনি এবার কিছু করতে পারলেন, এরপর বিএনপিটা বাতিল করে দেবে, কি হবে? সো এই জিনিসগুলো আমার কাছে প্রায় এজন্য মনে হয় এগুলো আসলে নির্বাচনকে কোনো না কোনো ভাবে ডিলেট করা, নির্বাচনের যে যাত্রাপথটা আছে তার মধ্যে কোনো না কোনোভাবে বাধা তৈরি করা, এর বেশি কিছু না। আলাপগুলো হতে পারে এগুলো চাই ওগুলো চাই ওগুলো চাই, কিন্তু এটা না হলে নির্বাচনে যাব না। এনসিপি বলে দিয়েছেন যে তাদের কতগুলো মৌলিক সংস্কার, বিশেষ করে তারা একটা গণপরিষদ তৈরির মাধ্যমে নতুন সংবিধানের গ্যারান্টি না হলে নির্বাচনে নাও যেতে পারেন। আমি জনাব আক্তারের আজকে বক্তব্য শুনলাম, বা জামায়াত ইসলামী বলছেন লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে ভোট না হলে তারা নির্বাচনে যাবেন না ধরনের পরিস্থিতি আছে। একদম তর্কের খাতিরে এরা দুইটা পার্টি গেল না, তখন কি হবে? তারা আসলে এই জিনিসটাই এক ধরনের হোস্টেজ করতে চাইছে, কারণ হচ্ছে জামায়াত আর এনসিপি বাদ যদি দিয়ে দেয়, বিএনপির সাথে অ্যালাইন্ড দল আর জাতীয় পার্টি টু সাম এক্সটেন্ট আছে, আওয়ামী লীগ তো মাঠে নাই, ফলে এক ধরনের একতরফা একটা নির্বাচনের প্রবাবিলিটি আছে এবং সেটা তখন গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। তারা এই জায়গাটাতেই আসলে কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ করার যুক্তি আছে, কিন্তু এই দুটো দলই কিন্তু অ্যাক্টিভলি পারফর্ম করেছে, কারণ এই দুটো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার কারণে, তারা নিষিদ্ধ এখনো হয়নি কিন্তু তাদের কর্মসূচি নিষিদ্ধ হওয়ার কারণে বা তারা নির্বাচনে পার্টিসিপেট করার অবস্থা নেই, এই দুই দল এখন অনেক পাওয়ারফুল হয়েছে। কিন্তু আমি দিনের শেষে আমি মনে করি এটা কি পূর্ব পরিকল্পনার অংশ? আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হয় এবং আমার একটা অনুমান আছে, এই কারণেই তারা জাতীয় পার্টির বিরুদ্ধে একই মুভমেন্টে নামতে পারে, ফলে তারা আরো বেশি পাওয়ারফুল হয়ে উঠবে। এখনো তো অন্তত জাতীয় পার্টি যদি বিভিন্ন জায়গায় দাঁড়ায়, এবং কেউ কেউ বলছেন জাতীয় পার্টিতে যদি আওয়ামী লীগের যেসব জায়গা আছে, আওয়ামী লীগের ক্যান্ডিডেট মানে দলেও না, ধরুন গোপালগঞ্জে একজন স্কুল টিচার, একজন লয়ার, একজন কলেজ টিচার, একজন বিজনেসম্যান যিনি আওয়ামী লীগের পদে ছিলেন না, যার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ নাই, তিনি দাঁড়ালেন, হতেও পারে, আমি জানি না। সো এটা একটা বিরোধী একটা জায়গা তৈরির সুযোগ আছে, সুতরাং তারাও চাপে পড়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি শেষ পর্যন্ত একটা কথা বলি যে নির্বাচনে যাব না যাব বলে এক ধরনের চাপ দিয়ে সুবিধা নেওয়াটাকে আমি খারাপভাবে দেখি না, কিন্তু তারা যদি মেইন করেন যে এই কাজটা তারা শেষ পর্যন্ত করবেন, দেশ কিন্তু একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়ার দায়ভার এই দুটো দলকে নিতে হবে ফর শিওর। আমাদের মনে রাখতে হবে মুখে মুখে নির্বাচনের কথা আওয়ামী লীগ বা ইন্ডিয়া বলছে, কিন্তু তাদের এই সরকারের চাইতে একটা নির্বাচন হয়তো তারা প্রেফার করে, কিন্তু তাদের সবচেয়ে প্রেফারেবল জিনিস হচ্ছে বাংলাদেশ একটা নৈরাজ্যের মধ্যে ঢুকে যাক। সুতরাং তারা যদি এগুলো করেন, এগুলো কার পারপাস সার্ভ করবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এটা তাদের মাথায় রাখা দরকার। ধন্যবাদ। আপনি জানেন যে ভুয়া হত্যা মামলা এমন মামলা হয়েছে যে আমরা দেখেছি যে 67 বছর বয়সী একজন নারী এই মানে এই হত্যা মামলায়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কাল হত্যা মামলায় তিনি জেলখানায় আছেন, কারণ বিরোধ হচ্ছে সম্পত্তি নিয়ে। মানে খুবই মর্মান্তিক। আমরা এই মামলাগুলো নিয়ে ছেলে খেলা হয়েছে, এখনো হচ্ছে। মানে যে অজ্ঞাতনামা আসামি যে কাউকে ধরে হত্যা মামলায় ঢুকিয়ে দেয়, এখনো ক্রমাগত চলছে, এবং 67 বছর বয়স্ক নারী এখন জেলে আছেন। মানে খুবই মর্মান্তিক। আমরা শেখ হাসিনার সময়ের বিচারের নামে যা হতো, বিএনপির সময় আমরা একবার দেখেছি, আমার মনে পড়ে পঙ্গু, একচকন্ধ, আমার নামও মনে আছে, জিন্দাল ফকির, তারা মিয়া, মানে এদেরকে বিভিন্ন মামলায় দিল, ওরা হাইকোর্ট থেকে জামিন নিতে এসছে, একই রকম ঘটনার রিপিটেশন। আর শুধু সেটা না, যদি অপরাধীও হয়, এটা তো উনি অপরাধী না, আমি সরিয়ে রাখছি, এটা তো বিভৎস,
যিনি আওয়ামী লীগের ধরুন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, যিনি মানি লন্ডারিং এর অভিযোগে অভিযুক্ত, তাকেও হত্যা মামলা দেওয়ার তো পক্ষপাতী আমরা না, আমরা ন্যায় বিচার চাই। এবং এই মামলাগুলো দেওয়ার মাধ্যমে যেটা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে যাবে যে বিচারটাকেই প্রশ্নবিদ্ধ করার সুযোগ পেয়ে যাবে, এবং বিভিন্ন জায়গায় প্রশ্নবিদ্ধ হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ তার সাম্প্রতিক একটা রিপোর্টে বাংলাদেশের হিউম্যান রাইটসের পরিস্থিতি বোঝানোর জন্য এই মামলাগুলোকে উল্লেখ করেছে। আমরা এই দুটো প্রতিষ্ঠান হিউম্যান রাইটস আর অ্যামনেস্টির রিপোর্ট শেখ হাসিনার সঙ্গে প্রচুর ব্যবহার করেছি না শেখ হাসিনাকে চাপে ফেলার জন্য, আজকে কিন্তু তারা আমাদেরকে নিয়ে বলছে। ওখানে ঢাকার সাবেক মেয়র নর্থের মিস্টার আতিকুল ইসলাম সম্পর্কে বলছেন যে তার বিরুদ্ধে যত মামলা আছে হত্যা মামলা, তার অর্ধেকের সময় তিনি দেশেই ছিলেন। তো এই যদি হয় পরিস্থিতি, তো এগুলো নিয়ে সারা পৃথিবীতে প্রশ্ন আসতে শুরু করবে। আমি খুব অবাক হই যে আজও এই জিনিসগুলো চলছে এবং আমরা এখনো সতর্ক হচ্ছি না 1 বছর পরে এসেও। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আছেন এবং ঢাকায় এসে তিনি রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তার এই সফরের মধ্যে একটা বিশেষ তাৎপর্য আছে বলে অনেকে বলছেন, আপনার কি মনে হয়? খুবই তাৎপর্যপূর্ণ, এবং বাংলাদেশেরও এই জায়গাটাতে খুব ভালো রেসপন্ড করা দরকার। তাৎপর্য কিছুদিন আগে হলে একটা বলতো, এখন দুটো তাৎপর্য আছে বলে আমি বলবো। প্রথম তাৎপর্যটা হচ্ছে বাংলাদেশ দীর্ঘদিন পাকিস্তানের সাথে অত্যন্ত শত্রুতামূলক আচরণ করেছে ভারতের চাপে। শেখ হাসিনা এই কাজটা করেছেন তার সরকার। মানে একটা দেশ তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সার্বভৌম থাকতে হবে, একটা স্বাধীন দেশের লক্ষণ এটা। এই সরকার আসার পর থেকে একটা জায়গায় চমৎকার কাজ করেছে, যেমন পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ যোগাযোগ ছিল। আমরা অনেকে হয়তো জানি না যে পাকিস্তানের জাহাজের নন ট্যারিফ ব্যারিয়ার ছিল। পাকিস্তানের জাহাজ ম্যানুয়ালি কন্টেইনার চেক করতে হবে, নিয়ম টিয়ম ছিল। এটা একেবারেই অন্যায়, জাস্ট ওর সাথে যাতে ট্রেড না হয় সেটা বাদ গেল। তাদের জাহাজ সরাসরি আসলো, আমার যা ইচ্ছা যেখানে সস্তা পাই আমি কিনবো। আমরা পাকিস্তান থেকে আর্টিলারি শেল কিনবো, এটা নিয়ে ভারতের সে কি সমালোচনা, তাদের সেই নানান রকম ভয়ঙ্কর সব ইয়ে। কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। তো পাকিস্তানের সাথে আমাদের সরাসরি যোগাযোগ, সরাসরি ব্যবসা বাণিজ্য, এটা জরুরি। এটা এই সরকার না, ভবিষ্যতের সব সরকারকেই করতে হবে। একটা নতুন ডাইমেনশনের কথা আসলে বলতে চাচ্ছি আবার, সেটা হলো সাম্প্রতিক সময়ে আমেরিকার সাথে, বিশেষ করে ট্রাম্পের সাথে ভারতের খুবই খারাপ সম্পর্কের প্রেক্ষাপটে পাকিস্তান এখন আবার গ্লোবালি আলোচনায়। মানে স্নায়ুযুদ্ধের সময় দেখা গেছে আমেরিকা পাকিস্তানের দিকে অ্যালাইন ছিল, কিন্তু এই 2000-এর পর থেকে জুনিয়র বুশের টাইম থেকে ভারতের সাথে আমেরিকার রাদার খুবই ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। ভারতকে দিয়ে তারা চায়না কন্টেইনমেন্টের একটা প্ল্যান তাদের ছিল, এবং রিপাবলিকান ডেমোক্রেটিক নির্বিশেষে কিন্তু ভারতের সাথে এই সম্পর্কটা রেখেছিল। কিন্তু ট্রাম্প ভারতের উপরে যে ধরনের চাপ তৈরি করছেন, মানে 50% ট্যারিফ আছে এবং সেটা নিয়ে লাস্ট যে ট্যারিফের ডিসকাশন সেটা নিষিদ্ধ, মানে তারা পোস্টপনও করেছে, পিছিয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটে আবার পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক অনেক ভালোর দিকে। ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের মিলিটারি চিফকে হোয়াইট হাউসে ডেকে দিয়ে বৈঠক করেছেন, 2 দফা। সো কোনোদিনও হয়নি, এবং দুর্দান্ত সম্পর্ক। পাকিস্তানের তেলের খনি পাওয়া গেছে, আমেরিকা সেটা উত্তোলনে সাহায্য করে, এবং সেটা নিয়ে ভারতকে উনি পাকিস্তানকে দিয়ে পৌঁছায় দিচ্ছেন, তুমি রাশিয়া থেকে তেল না কিনে রাদার পাকিস্তান থেকে তেল কিনো। সো পাকিস্তানের সাথে আমেরিকার এখন একটা সম্পর্কের সূত্রে বা প্রেক্ষাপটে পাকিস্তান একটা নতুন ফোকাস এখানে পায়। সো আমরা আমাদের বিবেচনায় আসলে এবার এটাও রাখতে হবে, এটা শুধু পাকিস্তান নয়। আমরা কোথায়? আমি আমাদের জায়গা থেকে যেটা মনে করি সেটা হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভবিষ্যতেও ভালোভাবে রাখতে হবে। এটা এই কারণে যে আমি একটা সভরেন কান্ট্রি, আমি আমার স্বার্থ, আমি তোমার কোনো সিকিউরিটি থ্রেট তৈরি করব না, এটা কিন্তু গ্যারান্টি দিব। কিন্তু আমি আমার সভরেন যে প্ল্যান, আমার স্বার্থ যেখানে যেখানে আছে, আমি সেখানে সেখানে, সেটা পাকিস্তান না সেটা চায়না নাকি যে কোনো দেশ, আমি আমার স্বার্থের জন্য কাজ করব। সো আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরির মাধ্যমে যে কাজটা করছি, ইনফ্যাক্ট আমাদের বাইল্যাটারাল যে মিটিং হবে, এখানে একটা জিনিস যোগ করে রাখা দরকার। এই পররাষ্ট্রমন্ত্রী শুধু পররাষ্ট্রমন্ত্রী নন, উনি ওনাদের উপপ্রধানমন্ত্রী, উনি এর আগে অর্থমন্ত্রী ছিলেন, উনি সিনেটের প্রেসিডেন্ট ছিলেন, তার আগে সিনেটের বিরোধী দলীয় নেতা ছিলেন। সো ওনার অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে, পাওয়ারফুল মানুষ। তার সাথে আমাদের যোগাযোগ এবং পাকিস্তানের সাথে সম্পর্ক হয়তো এখন ভারতকে আগের তুলনায় আরও বেশি স্ট্রেসড করবে, কারণ পাকিস্তানের সাথে কিছুদিন আগে তাদের একটা সিরিয়াস সংঘর্ষ হলো, যে সংঘর্ষে অ্যাপারেন্টলি পাকিস্তান শেয়ানে তো লড়েছে, কিছু বেশি ক্ষতিও করতে পেরেছে, এবং যে সংঘর্ষ রীতিমতো আমেরিকার প্রেসারে বন্ধ করতে হয়েছে। সো আমরা আমাদের জায়গা থেকে যদি মনে করি পাকিস্তানের সাথে যে সম্পর্কটা তৈরি করছি আমরা, সেটা আমাদের কন্টিনিউ করতে হবে, তবে ওইটা খুবই জরুরি। ইন্টারন্যাশনাল রিলেশনস কিন্তু ব্যালেন্সিংয়ের ব্যাপার।
পাকিস্তানের ফুটপ্রিন্টও আবার সেটা চায়নারও যেমন হোক না কেন এতটা বেশি যাতে না হয়ে যায় যেটা আবার অন্যান্য পাওয়ারকে বিরক্ত করে, এটা একটু খেয়াল রাখতে হবে। পাকিস্তান, বাংলাদেশ এবং চায়না জি একটা জোট হতে যাচ্ছে, যদিও মাঝখানে মাঝখানে বাংলাদেশে বলা হয়েছে যে আমরা নেই এটার মধ্যে, কিন্তু আলোচনা আবার শুরু হচ্ছে। তো এটাকে আপনি কিভাবে দেখেন? আমি এটার জন্য ভারতের স্টুপিডিটিকে দায়ী করি। স্টুপিডিটি শব্দটা ভেবে চিনতে শান্ত মাথায় বলছি। মানে একটা দেশ তার ফরেন পলিসি এরকম যে সে একটা দেশকে শত্রু বানিয়ে দেয়। আমাদের দেশের মানুষ তো ভারতের শত্রু হওয়ার 101টা কারণ ছিল। শেখ হাসিনার পতনের পর হতে পারে আপনি শেখ হাসিনাকে রাখলেন এবং তাকে আর ফেরত দিলেন না, মানলাম। এখনো বসে বসে তিনি যা তা বলছেন, কয়দিন আগে বলেছেন ভারতের মাটিতে আওয়ামী লীগের অফিস করা হচ্ছে, আমাদের ভিসা বন্ধ, মানে আমাদের ট্রেডের ঝামেলা করা, মানে কোনো শত্রুতা বাকি নেই তারা করছে। তো বাংলাদেশ তো বসে থাকবে না এবং এই সুযোগটা তো আর যে কেউ নেবে। চায়না, মানে মজার ব্যাপার, চায়নাও শেখ হাসিনার যথেষ্ট সাপোর্টে ছিল। চায়না না ভারত কে আগে শেখ হাসিনাকে অভিনন্দন জানাবে এই প্রতিযোগিতা করে নাই। চাইনিজ রাষ্ট্রদূত বাংলাদেশে জয় বাংলা বলে স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করে নাই, করেছে তো। কিন্তু যখন রেজিম চেঞ্জ হয়ে গেল, চায়না কিন্তু প্রত্যেকটা দলের সাথে চমৎকারভাবে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। সো এটা ইনএভিটেবল। ভারত কি বারবার একই ভুল করছে? কোথায় আর করতে বাকি রাখছে? মানে তারা কি বাকি আছে? সাউথ এশিয়াতে কোনো বন্ধু তার নেই। বাংলাদেশ ছিল শেষ জায়গা যেখানে একটা ব্যক্তির সাথে সম্পর্ক ছিল, একটা রেজিমের সাথে সম্পর্ক ছিল, সেটারও পতন হয়েছে। তারপরও না, এমনকি এখন ভারতে আলোচনা হচ্ছে যে আমেরিকা তার বিরাট বন্ধু, মাই ফ্রেন্ড ট্রাম্প, মানে এইসব যাবতীয় সব কিছু করে তার বন্ধু ট্রাম্প তাকে এখন যেই জায়গায় নিয়ে গেছে। লার্নিং কি হচ্ছে? উত্তর হচ্ছে এরপরও লার্নিং হচ্ছে না। তো ভারতের পররাষ্ট্রনীতির মতো আটারলি ফেইল করা কোনো পররাষ্ট্রনীতি, মানে মোটামুটি একটা বড় দেশ যে রিজিওনাল সুপার পাওয়ার হিসাবে দাবি করে, গ্লোবাল সুপার পাওয়ার হতে চায়, তার এত উদ্ভট একটা ফরেন পলিসি যার মাসুল দিচ্ছে, এরপরও তাদের কোনো লার্নিং আসলে আমি দেখছি না। ওয়েল, শেষ করব কাছাকাছি সময় আমার। ডাকসু ইলেকশন সম্পর্কে আপনার ধারণা কি, কেমন হচ্ছে? এখন পর্যন্ত ভালো এবং একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মানে আমি প্রায় বলি এটা, অনেকেই বলছেন, মানে একটা রেশিও দেখলাম সব প্যানেলগুলো যত ক্যান্ডিডেট 19/20:1, মানে একটা নির্বাচন, মানে বাংলাদেশের মানুষ নির্বাচন কত চায়, ডাকসু নির্বাচন, সেটার একটা সুন্দর বহিঃপ্রকাশ হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা দেখলাম বিভিন্ন একই পদের ক্যান্ডিডেটরা যারা আছেন তাদের মধ্যে বেশ কিছু ক্যাম্পাসের ভিডিও স্প্রেড করছে, দারুণ সৌহার্দ্যপূর্ণ তাদের মানসিকতা, পরিবেশ, সব কিছু সব ঠিকঠাক আছে। এবং আমার কাছে মনে হয় এই নির্বাচনটা হোক, এবং আমরা ভবিষ্যতে যেটা চাইবো যে নির্বাচনটা যাতে পরে রেগুলারলি হতে পারে। ছাত্র রাজনীতি তার যে পূর্বতন ধারা, যে রাজনীতি বলতে যা বোঝায়, সন্ত্রাস থেকে বেরিয়ে এসে সেই জায়গায় যাবে এবং ডাকসু নির্বাচন সেটা শুরু করবে। সাথে যোগ করতে চাই জাহাঙ্গীরনগর এবং অন্যান্য জায়গায় কিন্তু নির্বাচন হবে। আমাদের মিডিয়া ওগুলো নিয়ে খুব বেশি কথা বলছে না, আমার মনে হয় ওগুলো নিয়ে বলা দরকার, কারণ ওখানেও একই ধরনের চর্চা আমরা দেখতে পাবো। সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? একটা শঙ্কা, মানে এগুলো পজিটিভ, কিন্তু আমাদের একটা শঙ্কার জায়গা তো আছেই, সেটা হচ্ছে নির্বাচন নিয়ে, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যদি এই নির্বাচনটা ডিসরাপ্টেড হয়, বাংলাদেশ আসলে এরপর ভবিষ্যতে কোথায় যাবে সেটা নিয়ে সিরিয়াস প্রশ্ন আছে। সেই কারণে আমি মনে করি জনগণেরও উচিত সেই দলগুলোর উপরে চাপ দেয়া যারা যদি কিন্তু বলে নির্বাচনকে আসলে পেছাতে, তারা বলে মুখে মুখে যে আমরা নির্বাচন চাই, কিন্তু এই চাপটা জারি রাখা দরকার যে নির্বাচন, সরকার যদি নিউট্রাল থাকে, নির্বাচন যদি ফেয়ার হওয়ার সম্ভাবনা থাকে, নির্বাচনটা হয়ে যাওয়া উচিত, সবার পার্টিসিপেট করা উচিত। আমরা শেখ হাসিনার সবাই নির্বাচনে যেতে চাই নেই সবাই, কেন? আমরা যে সবাই জিততে চাই। হ্যাঁ, সেটা আছে। এখন জেতার জন্য আমাকে ধরে ম্যানিপুলেট করে জেতাতে হবে, বা কেউ কেউ চান যেটা নির্বাচন হওয়ার আগে তো তারা এখন ডিফ্যাক্টো পাওয়ারে আছেন, অনেক প্রভাব আছে, অনেক কিছু করতে পারে, নির্বাচন সেটা শেষ হয়ে যাবে, সেটাও যাতে অনেকে হয়তো ভাবছেন। কিন্তু রাষ্ট্রের এটা কার সমস্যা আছে এই যে যারা নির্বাচন, খুব স্বাভাবিকভাবে যারা নির্বাচন পেছাতে চান তাদের তো এই পাওয়ারটা চলে যাবে, কারণ নির্বাচন হলে তারা নির্বাচিত হবেন না বলে পপুলার বিলিফ। যারা নির্বাচিত হবেন সব নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে, এই হচ্ছে কারণ। পারহ্যাপস শেষ করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।